আগামীকাল বিএনপির অঙ্গ সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা জরুরি বললেন রিজভী। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে স্বার্থবিরোধী ধারা বাদের সুযোগ আছে জানালেন বাণিজ্যমন্ত্রী। এখনো ভারতের নিয়ন্ত্রণে বাংলাদেশ, অভিযোগ জামায়াতের। পতিত ফ্যাসিবাদ সরকার শাপলা চত্বর হত্যাযজ্ঞের দায় এড়াতে পারে না বললেন তথ্যমন্ত্রী। গণভোট অধ্যাদেশ অবৈধ বললেন আইনমন্ত্রী। এবং 24 ঘন্টায় হামে আরও 7 শিশু মৃত্যু, নতুন আক্রান্ত হয়েছে 1494 জন। 55 বছরেও দেশে নেই থ্যালাসেমিয়ার চিকিৎসা বললেন সমাজ কল্যাণমন্ত্রী। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছে ফারজানা ইয়াসমিন। বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে 9 মে বিএনপির 3 অঙ্গ সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় সভার প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গণতন্ত্রে সরকার তার কাজ করবে আর বিরোধী দল সরকারের সমালোচনা করবে, এটি স্বাভাবিক। তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক। উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলতে মিথ্যা তথ্য ছড়িয়ে কর্মসূচি নেওয়া হলে তা ষড়যন্ত্রের অংশ হয়ে দাঁড়ায়। আগামীকাল 9 মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর 3টি অঙ্গ সংগঠন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে। এদেশের গণমানুষের নেতা, বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো গণতন্ত্র মানেই তো হচ্ছে সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে। বিরোধী দল যারা আছেন তারা সেই সমালোচনা শুরু করবেন, তবে সমালোচনাটা তারা গঠনমূলক। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির ভেতরেই রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন 22 টিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব দেখিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক দাম বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের নজরদারি থাকবে। পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। তা না হলে আমদানি রপ্তানি ব্যয় কমানো সম্ভব হবে না। উল্লেখ করে তিনি দাবি করেন, বর্তমানে যে মূল্যস্ফীতি তা সাময়িক। চুক্তি যেটি হয়েছে এটির বাস্তবায়নের সময় যদি আমি আবার পরিষ্কার করে বলছি, এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। ভারতের তাবেদারিতে এখনও বাংলাদেশ নিয়ন্ত্রিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ে ক্ষমতাসীনরা রেলওয়েতে লুটপাট করে ধ্বংস করেছে। ট্রেড ইউনিয়নকে পুঁজি করে তারা লাভবান হলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। ওই কারখানা কার কথায় যাবে, কত লোক দেশি কত লোক ইন্ডিয়ান নিতে হবে, আপনি প্রেসক্রিপশন দেবেন আর সেই প্রজেক্ট নিয়ে আমার কাছে টাকা দেবেন আর আপনি বড় লাভের টাকা ফেরত দেবেন। আমার গণতন্ত্র, আমার নির্বাচন, আমার ব্যবসা বাণিজ্য, আমার সীমানা স্বাধীন থাকবে, আমার পানি সমস্যা, আমার বর্ডার সমস্যা, আমার ব্যবসা বাণিজ্য, আমার ট্রেড ব্যালেন্স, এই সব ব্যাপারে আমরা স্বাধীন থাকবো। কোন দেশের নির্দেশে আমার দেশ চলবে। ৭১ থেকে শুরু করে সকল গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে জাতীয় জাদুঘরে শাপলা চত্বর গণহত্যা স্মৃতি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে একথা বলেন তথ্যমন্ত্রী। ফ্যাসিবাদ সরকার শাপলা চত্বরে মানবতা বিরোধী কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না বলেও মনে করেন জহিরুদ্দিন স্বপন। মন্ত্রী বলেন, বিচার বহির্ভূত এসব অপরাধের বিচার নিশ্চিতে সরকারের সঙ্গে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বানও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 1971-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত, যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী,
যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোনো অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা যায় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে অধ্যাদেশকে সংবিধানের উপর জালিয়াতি হিসেবে আখ্যা দেন তিনি। একে বৈধতা দেওয়ার জন্য গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছে, সেটিও অবৈধ বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। এখন ওনারা সেই সমস্ত কিছু বাদ রেখে একটা আদেশ জারি করে একটা ক্যামোফ্লেক্স তৈরি করলেন, যেটাকে আইনের ভাষায় আমরা বলছি ইট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। এই অর্ডিন্যান্সটা করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রশ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। তাহলে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশই অবৈধ, তার প্রভিশন ক্যারি আউট করার জন্য এই অর্ডিন্যান্সটা করলেন। বিশৃঙ্খল পুলিশ বাহিনী এখন অনেকটাই সুশৃঙ্খল বলে দাবি করেছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। তিনি আরও বলেন, আধুনিক জনবান্ধব ও প্রযুক্তি নির্ভর বাহিনী গড়ে তোলাই চূড়ান্ত লক্ষ্য। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ও জানান তিনি। দুপুরে রাজধানীর খিলক্ষেতে পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে এসব কথা বলেন আইজিপি। এ সময় ডিএমপি কমিশনার বলেন, প্রযুক্তি নির্ভর ডিএমপি গড়ে তোলার কাজ চলছে। এমদাদুল হক খানের রিপোর্ট। শুক্রবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট সংলগ্ন পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি এলাকায় স্থাপিত খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি বলেন, পর্যটন এলাকা হিসাবে এখানে চুরি ছিনতাই সহ নানা অপরাধ সংঘটিত হওয়ার প্রবণতা বাড়ছে, তাই দ্রুত সেবা দিতেই এ ফাঁড়ি উদ্বোধন বলে জানান তিনি। ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে ও আশপাশ এলাকায় রাত্রিবেলায় বিনোদন প্রেমী মানুষের ব্যাপক সমাগম হয়, যার ফলে স্থানীয় পর্যায়ে সার্বক্ষণিক শক্তিশালী পুলিশি উপস্থিতি অপরিহার্য হয়ে পড়েছে। বর্তমান সরকার পুলিশের প্রতি আন্তরিক। পুলিশের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণ করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। পুলিশেরও যে আমাদের একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, সেটা অনেকাংশে আমরা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা একটি আধুনিক জনবান্ধব প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বিগত সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে পুলিশের কাঙ্ক্ষিত মান উন্নয়ন সম্ভব হয়নি বলেও দাবি করেন তিনি। আগে যেভাবে বলা হতো যে আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল গেলে এটা সঠিক সময়ে সিদ্ধান্ত আসে না, এখন কিন্তু সেই দিন নাই। এখন দিন বদলেছে, নতুন সরকার নতুন উদ্যমে কাজ শুরু করেছে। পরে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে আরো পুলিশ ফাঁড়ি করা হবে। মঞ্জুরিকৃত 57টা পুলিশ ফাঁড়ি আছে। এই ফাঁড়িগুলো আমরা বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করে যেখানে যেখানে ক্রাইম এফেক্টেড, যেখানে জনসংখ্যা বেড়েছে, যেখানে প্রয়োজন সেখানে আমরা নিয়ে যাচ্ছি। এই নিয়ে যাওয়ার কাজও চলতেছে। এই অংশ হিসাবে খিলক্ষেত পুলিশ ফাঁড়ি। প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর নিরাপত্তায় পুলিশ আরও সক্রিয়ভাবে কাজ করবে বলেও জানান ডিএমপি প্রধান। ক্রাইমকে কন্ট্রোলে আনার জন্য একদিকে আমরা ভৌত অবকাঠামো এক্সটেনশন করতেছি, ফাঁড়ি এক্সটেনশন করতেছি, পাশাপাশি আমরা টেকনোলজি এগিয়ে আগায় যাচ্ছি। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় হামে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 1494 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি খুলনায় 1, সিলেটে 3 এবং বরিশালে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে 24 ঘন্টায় নতুন করে 282 জনের হাম শনাক্ত হয়েছে। স্বাধীনতার 55 বছরে সরকারিভাবে দেশের কোনো হাসপাতালে থ্যালাসেমিয়া চিকিৎসার সুযোগ সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। রাজধানীর মগবাজারে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 2026 উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। সেমিনারে এই রোগে সচেতনতা বৃদ্ধি এবং সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিতে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন মন্ত্রী। দেশে প্রতি 9 জনে 1 জন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বলে জানান চিকিৎসকরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। দেশে প্রতি বছর 7 থেকে 8 হাজার শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা 60 থেকে 70 হাজার। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়।
এতে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তির দুর্ভোগ উল্লেখ করে চিকিৎসকরা জানান, দেশে প্রতি 9 জনে একজন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। 5-6 বছর বয়সে প্রথম ধরা পড়ে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগীর প্রথম চ্যালেঞ্জ হচ্ছে রক্ত, এবং রক্তটা হতে হবে নিরাপদ রক্ত। সহায়তা যদি সম্পূর্ণভাবে আমাদের সাথে থাকে তাহলে আমরা থ্যালাসেমিয়া পেশেন্টদের ক্ষেত্রে হাসি মুখটা ধরে রাখতে পারবো। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন বলেন, স্বাধীনতার 55 বছরে দেশের কোনো হাসপাতালে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসার সুযোগ সৃষ্টি হয়নি। স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে আমাদের। সো এখন পর্যন্ত আমরা থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজেও আমরা সেই সুযোগ সৃষ্টি করতে পারি না। এমন বাস্তবতায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। বলেন, বিবাহের পূর্বে অবশ্যই রক্ত পরীক্ষা করা জরুরি। কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হলে সামাজিক আন্দোলন দরকার, আর আন্দোলনটা খুব সহজ। ব্লাড টেস্ট কিন্তু খুব কঠিন টেস্ট না। আমাদের দেশে বিয়ে হতে হলে সবার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ব্লাডের কিছু কিছু পরীক্ষা অবশ্য করণীয়। সবশেষে রোগীর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সরকার সহযোগিতা করবে জানিয়ে মন্ত্রী বলেন, চিকিৎসা সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার চায় একটি মানবিক দেশ গড়তে। আমাদের সরকারের বর্তমান কমিটমেন্ট, আমরা একটা মানবিক সমাজ ব্যবস্থা, মানবিক বাংলাদেশ চাই। বর্তমান সরকার আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। দেশে বেড়েই চলেছে বজ্রপাতে প্রাণহানি। গেল 1 দশকে এতে প্রাণ হারিয়েছেন 3,500-এরও বেশি মানুষ। বর্ষা মৌসুম শুরুর আগেই চলতি বছরের এপ্রিল পর্যন্ত এতে মৃত্যু হয়েছে প্রায় 60 জনের। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধি সহ আবহাওয়ার বিরূপ প্রভাবের ফলেই ঘটছে এমন ঘটনা। নাজমুল ইসলামের 3 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম কিস্তি। মেঘের অভ্যন্তরে বৈদ্যুতিক স্রোতের ঝলকানিই হল বজ্রপাত, যা প্রকৃতির শক্তিশালী ও বিপজ্জনক ঘটনা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বজ্রপাতের ঘটনা বেড়েছে। এর সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়েছে প্রাণহানির সংখ্যাও। বিশেষ করে গ্রাম অঞ্চলে কৃষিজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেই বজ্রপাতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। গেল 1 দশকে বজ্রপাতে প্রাণ হারিয়েছে 3,500-এরও বেশি মানুষ। পরিসংখ্যান বলছে, 2020 সালে বজ্রপাতে মারা যান 427 জন, 2021 সালে 350 জন, 2022 সালে 340 জন, 2023 সালে 322 জন, 2024 সালে 297 জন এবং 2025 সালে আবারও বেড়ে দাঁড়ায় 350 জনে। আর চলতি বছরের এপ্রিল মাসেই প্রাণ হারিয়েছে 60 জনেরও বেশি মানুষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বজ্রপাতের ঝুঁকিতে থাকা শীর্ষ জেলাগুলোর মধ্যে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল, পাবনা এবং রাজশাহী। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং জলাভূমি ভরাট সহ নানা পরিবেশগত কারণে বজ্রপাতের প্রবণতা বাড়ছে। দেখা যায় যে টেম্পারেচারের সঙ্গে থান্ডারস্টর্ম ফরমেশনের একটা সম্পর্ক আছে। যেহেতু তাপমাত্রাটা বেশি, থান্ডারস্টর্মটা বেশি হচ্ছে। আবার আপনি যদি পলিউশন যদি বলেন, যে বাতাসের দূষণের সঙ্গে এটা একটা সম্পর্কযুক্ত, কারণ আপনার কোনো পার্টিকেল ছাড়া কিন্তু তার উপরে আপনার ময়েশ্চার কনডেন্স হতে পারে না। বন উজাড়, জলাভূমি ভরাট, দ্রুত নগরায়ন এবং নানা ধরনের পরিবেশ বিপর্যয়ের ফলে স্থানীয় আবহাওয়াগত ভারসাম্য বিনষ্ট হয়েছে। বজ্রপাতের ঝুঁকিও তাতে বৃদ্ধি পাচ্ছে। এদিকে বজ্রপাতের 4টি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করে এর জন্য দ্রুত শিল্পায়ন দায়ী বলে জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ। বজ্রপাত ঝড় সৃষ্টির জন্য আমাদের আসলে আবহাওয়া বৈজ্ঞানিক ভাষায় 4টা উপাদান লাগে। এই 4টা মশলার মধ্যে আমরা দেখতেছি 2টি মশলার পরিমাণ বাংলাদেশে এমনিতেই বৃদ্ধি, মানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে এটি হচ্ছে। শিল্প বিপ্লব শুরুর পরে আজ পর্যন্ত প্রায় 300 বছরের কাছাকাছি সময়ে সেটি হচ্ছে যে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বৃদ্ধি পেয়েছিল। বিজ্ঞানীদের গবেষণা বলছে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বজ্রপাতের আশঙ্কা বেড়ে যায় 12 থেকে 20%। বাংলাদেশে যেভাবে ক্রমাগতভাবে বাড়ছে তাপমাত্রা, তাতে ভবিষ্যতে বজ্রপাত আরও বাড়বে। কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, কিংবা অতীতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, সে বিষয়ে জানব দ্বিতীয় পর্বে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিক। 1268 সনের এই দিনে পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ। বহু প্রতিভার অধিকারী এই কবি নিজ প্রতিভার আলোয় বাংলা সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। সাহিত্যে অসামান্য অবদানের জন্য বিশ্বকবির সম্মান পান তিনি। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন প্রধানমন্ত্রী। রাজধানীর কদমতলীর একটি ফোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়ন্ত্রণ কক্ষ জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি। কারখানার ভেতরে কেউ আটকা পড়া বা হতাহতের ব্যাপারেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে আগামীকাল রাজ্য সরকারের শপথ নেবে ভারতীয় জনতা পার্টি বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজয় থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকলেও তার দল টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য তাকে জোট সঙ্গীদের উপর নির্ভর করতে হচ্ছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে আগামীকাল রাজ্য সরকারের শপথ নেবে ভারতীয় জনতা পার্টি বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ কাল রাজ্যে আসছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কাল শপথ নেবেন নতুন সরকার। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RN রবি। এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানান তিনি। বিধানসভা ভাঙার কারণে মুখ্যমন্ত্রী পদে আর থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে অমিত শাহ কলকাতায় এসে পরিষদীয় দলের বৈঠক করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এদিকে বিজয় থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকলেও তার দল টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য তাকে জোট সঙ্গীদের উপর নির্ভর করতে হচ্ছে। ঐশী আলম, মোহনা সংবাদ। 2030 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল ফুটবল দলের সঙ্গে নতুন চুক্তি করলেন কার্লো অ্যানচেলত্তি। গত বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি সামির জাউদ এই তথ্য নিশ্চিত করেন। এর আগে অ্যানচেলত্তি গত বছরের মে মাসে ব্রাজিলের কোচের দায়িত্ব নেন। 66 বছর বয়সী অ্যানচেলত্তির এর আগে রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসি কোচের দায়িত্ব সামলেছেন। কোচ হিসাবে সর্বোচ্চ 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী অ্যানচেলত্তি বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক মাস ধরে CBF এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কাল বিএনপির অঙ্গ সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা জরুরি বললেন রিজভী। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে স্বার্থবিরোধী ধারা বাদে সুযোগ আছে জানালেন বাণিজ্যমন্ত্রী। এখনো ভারতের নিয়ন্ত্রণে বাংলাদেশ, অভিযোগ জামায়াতের। পতিত ফ্যাসিবাদ সরকার শাপলা চত্বর হত্যাযজ্ঞের দায় এড়াতে পারে না বললেন তথ্যমন্ত্রী। গণভোট অধ্যাদেশ অবৈধ বললেন আইনমন্ত্রী। এবং 24 ঘন্টায় হামে আরও 7 শিশুর মৃত্যু। নতুন আক্রান্ত হয়েছে 1494 জন। 55 বছরেও দেশে নেই থ্যালাসেমিয়ার চিকিৎসা বললেন সমাজ কল্যাণ মন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।